ইসকেমিক হার্ট ডিজিজের ভিতরে দুইটা পার্ট আছে, একটা ক্রনিক করোনারি সিনড্রোম, একটা একুট করোনারি সিনড্রোম। আগের ক্লাসিফিকেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগের ক্লাসিফিকেশন ছিল ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা আর হলো একুট করোনারি সিনড্রোম। ওখান থেকে চেঞ্জ হয়ে এইভাবে আসছে। এখন আমরা ক্রনিক করোনারি সিনড্রোমের ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করি। এর আগে ক্রনিক করোনারি সিনড্রোমের ডেফিনেশন এবং এর আওতায় যা পড়ে এগুলা তো আমরা জানি, যেন এগুলার ডিটেইলস আমরা আলাপ করলাম না, যেহেতু আমরা শুধু ম্যানেজমেন্টে থাকতে চাই। তারপরে হলো চেস্ট পেইন উইথ ডেফিনিট কোয়ালিটি এন্ড ডিউরেশন which comes with exhaustion and relief with rest। এই ক্যারেক্টার গুলো যখন থাকে তখন সেটাকে আমরা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা বলি, এবং এই ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা সহ এটার মানে অ্যাসিম্পটোমেটিক ফর্ম অথবা একুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা সিএবিজি এর পরেও অ্যাসিম্পটোমেটিক যদি ফর্মে থাকে সেটা, এবং যে সমস্ত পেশেন্ট ইসের ভিতরে আছে নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজের মধ্যে আছে, মনিকার মধ্যে আছে, ক্রিটিক্যাল না কিন্তু নন কমিয়েছে, সেই পেশেন্ট গুলো এই পাঁচটা গ্রুপ এটার মধ্যে থাকে, আইদার সিমটোমেটিক অর অ্যাসিমটোমেটিক। আফটার মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরেও যদি পেশেন্ট স্টেবল থাকে তখন সে স্টেবল করোনারি আর্টারি ডিজিজের মধ্যে ঢুকে যায়, এবং বাইপাস করার পরও ইনিশিয়ালি তার এমআই ছিল, এমআই পরে তার ম্যানেজমেন্ট করার পরে সে একটা স্টেবল স্টেজে ঢুকতে পারে। এই হলো ক্রনিক করোনারি সিনড্রোমের স্পেকট্রাম, এবং গোল দুইটা, একটা হলো সিমটম কন্ট্রোল করা আর একটা হলো প্রিভেন্ট ডেথ এন্ড এমআই এন্ড প্রলঙ্গিং দি লাইফ এক্সপেক্টেন্সি। এই দুই সিমটমের ভিতরে ট্রিটমেন্ট প্রোটোকলও দুই রকম। যেমন সিমটম রিলিভ করার জন্য আমরা অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস দেই, যেমন অক্সিজেন, নাইট্রেটস, বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ফার্স্ট লাইনের ড্রাগস গুলোর মধ্যে এগুলো পড়ে। সেকেন্ড লাইন ড্রাগের ভিতরে মানে নিকোরান্ডিল, তারপর ট্রাইমেটাজেটিন, রেনোলাজিন, এই সমস্ত ড্রাগ গুলো আছে, প্লাস লং অ্যাক্টিং নাইট্রেটস আছে। ইনিশিয়ালি শর্ট অ্যাক্টিং নাইট্রেটস এর কথা বলা আছে, সিচুয়েশনাল প্রোফাইলেক্সিস অথবা সিমটম রিলিফের জন্য শর্ট অ্যাক্টিং নাইট্রেটস দিতে হবে। এবং টু প্রিভেন্ট ডেথ অ্যান্ড এমআই, এটার জন্য ইভেন্ট প্রিভেনশনের জন্য অনেকগুলো মানে কথা আছে। এর মধ্যে মানে প্রথম যে কথাটাতে আছে সেটা হলো লাইফস্টাইল চেঞ্জেস এবং ফিজিক্যাল এক্সারসাইজ, ডায়েট এবং আদার রিস্ক ফ্যাক্টর মডুলেশন, এটা ইম্পর্টেন্ট। এরপরে ড্রাগের ভিতরে অ্যাসপিরিন, কোনো ক্ষেত্রে ক্লোপিডোগ্রেল যদি আন্ডারলাইং কজ এমআই থাকে অথবা পিসিআই বা পিসিআই রিলেটেড থাকে, সেই সমস্ত ক্ষেত্রে সিবিজি, স্ট্যাটিন, এসি ইনহিবিটর। অ্যাসপিরিন, স্ট্যাটিন এবং এসি ইনহিবিটর এটা হলো ইভেন্ট প্রিভেনশনের ক্ষেত্রে এবং প্রলঙ্গিং লাইফের জন্য এটা লাগবে। এখন আমরা জেনারেল ম্যানেজমেন্ট অফ অ্যাঞ্জাইনা পেক্টোরিস যদি আমরা চিন্তা করি, careful assessment of the likely extent and severity of the arterial disease, the identification and control of risk factors such as smoking, hypertension and hyperlipidemia, the use of measures to control symptoms, the identification of the high risk patients for treatment to improve the life expectancy. It is general measures in মধ্যে। I mean, stress testing is advisable in all patients who are potential candidates for risk vascularization. Management should start with careful explanation of the problem and discuss of the life and medical intervention. Anxiety and misconception often leads to disability. এটা হলো 2013 গাইডলাইন, যেটা এর আগে গাইডলাইনের মধ্যে ছিল। রিসেন্টলি এইভাবেই ভাগ করা ছিল
যে রিলিফ অফ অ্যাঞ্জাইনা এবং ইভেন্ট প্রিভেনশন। রিলিফ অফ অ্যাঞ্জাইনার ভিতরে ছিল ফার্স্ট লাইনে ছিল নাইট্রেটস প্লাস বিটা ব্লকার, এবং বিটা ব্লকার যদি ইনটলারেন্ট হয় তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অথবা বিটা ব্লকার এবং ক্যালসিয়াম যদি একাই না কম্বাইন করতে পারে তখন দুইটাই কম্বাইনলি দেওয়া যায়। এরপরে হইলো সেকেন্ড লাইনে may add or switch from first line classes evaporating long acting nitrates nicorandil ranolazine trimetazine। এইটা এরপরে হলো মানে ঠিকই ইভেন্ট প্রিভেনশনের জন্য লাইফস্টাইল মডিফিকেশন ছিল, কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টর এবং এডুকেশন অফ দি পেশেন্ট, অ্যাসপিরিন, স্ট্যাটিন, সিমিটার অথবা এআরবি এগুলো ছিল। এবং এগুলো যদি না হয় তাহলে পরবর্তীতে এনজিওগ্রাম করে আইদার পিসিআই অথবা সিবিজি করা লাগছে। এই গাইডলাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে 2018-তে। এখানে নিউ গাইডলাইন চেঞ্জ যেটা হয়েছে, সেকেন্ড লাইন ড্রাগে মানে লং অ্যাক্টিং নাইট্রেটস ইভাপোরেটিন নিকোরান্ডিল এরা মানে অ্যাড হয়েছে ক্লাস 2A হিসাবে, এবং long acting nitrates for second line treatment after attempt with beta blocker and non-diiodopyridine calcium channel blocker। তাহলে ওইখানে ফার্স্ট লাইন ড্রাগের এসে ছিল শর্ট অ্যাক্টিং নাইট্রেট ছিল, এইখানে লং অ্যাক্টিং নাইট্রেট যোগ করছে সেকেন্ড লাইন হিসেবে বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়ার পরে। তাহলে নাইট্রেটস ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে না, লং অ্যাক্টিং নাইট্রেট আমরা চেস্ট পেইন হলে আগে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং অ্যাজ রিকোয়ার্ড শর্ট অ্যাক্টিং নাইট্রেটস দিয়ে দিতে হবে ফার্স্ট লাইনে। এবং সেকেন্ড লাইনে চেঞ্জ ছিল যে সেকেন্ড লাইন ড্রাগ ট্রিটমেন্ট ট্রাইমেটাজিডিন, এটা ছিল ক্লাস 2B ইন্ডিকেশন। এখান থেকে এটার আপগ্রেড হয়েছে ইন্ডিকেশন, সেটা হইতেছে নিকোরান্ডিল, রেনোলাজিন, ইভাব্রাডিন or trimetazidine for second line of treatment after attempts with beta blocker, calcium channel blocker and non-acting nitrates। এটা ক্লাস 2A ইন্ডিকেশন হয়েছে। এখন combination of beta blocker or calcium channel blocker with second line drug as a first line drug, এটা ক্লাস 2B। যদি কোনো ড্রাগ কন্ট্রাইন্ডিকেশন থাকে সেক্ষেত্রে যে কোনো ড্রাগ সেকেন্ড লাইন অথবা ড্রাগকে ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে নিয়ে আসতে পারবে। এখন একটা পেশেন্টের হাইপোটেনশন আছে, তাকে না বিটা ব্লকার দেওয়া যাইতেছে না নাইট্রেট দেওয়া যাইতেছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও তাকে দেওয়া যাইতেছে না। সেই সমস্ত ক্ষেত্রে সেকেন্ড লাইনের যে ড্রাগ গুলো আছে সেই ড্রাগ গুলাকে ফার্স্ট লাইনে নিয়ে আসা যাবে। সেই সময় ধরো টাইমেট্রাজিডিন, রেনোলাজিন, নিকোরান্ডিল এগুলোকে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ট্রিট করা যাবে। এখন হলো ওই যে 2019 এর গাইডলাইনে যেটা মানে লাইফস্টাইল রিকমেন্ডেশন আছে, স্মোকিং সিজেশন, হেলদি ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলদি ওয়েট এবং আদার্স এর ভিতরে মানে টেক মেডিকেশন as prescribed, sexual activities, low risk for a stable patient, not symptomatically at low to moderate activities। এবং ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটু চেঞ্জ আসছে, সেটা 30 to 60 minutes moderately physical activity most of the day, but even irregular activity is beneficial। অনেকে বলে যে না ইরেগুলারলি আপনি করলে আপনার লাভের চেয়ে ক্ষতি হয়, তা না, ইরেগুলারলি করতে পারলেও সেটাও তাকে এনকারেজ করতে হবে। ডায়েটারি অ্যাডভাইস এভাবে দেওয়া আছে। Increase consumption of fruits and vegetables, 35 to 45 grams of fibers per day, moderate consumption of nuts, 30 grams per day unsalted, 1 to 2 servings of fish per week। তারপরে হলো
limited lean meat, low fat dairy products and liquids, vegetables, oils, saturated fats to account of less than 10% of energy intake, replacing the polysaturated polyunsaturated fats, a little intake of trans unsaturated fat as possible, preferably not intake of processed food, and less 1% of total energy intake. Less than 5 gram to 6 gram salts per day. If alcoholic is consumed, limited to less than 100 gram per week or less than 15 gram per day. Avoid energy dense foods such as sugar, sweeteners or soft drinks. এগুলোর হেলদি ক্যারেক্টারিস্টিক্স বা টিপস এর জন্য এই সমস্ত রোগীরা মাঝে মাঝে তোমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার আমি মুড়ি খাইতে পারবো, আমি এই ডিম খাইতে পারবো, মাছ খাইতে পারবো, মাংস খাইতে পারবো, এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে। নানা ভাই মশা, আচ্ছা আসো আসো, তুমি এখানে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে দেবো না। আচ্ছা সবাই রাখো। এটার ভিতরে এই ল্যাপটপ ছিল। সরি, তোমরা দেখতে পাচ্ছ তো স্লাইড? জি স্যার, জি স্যার। আচ্ছা, কথা বলতে পারে অনেক। শিব পানির নিচে চলে যাচ্ছে। আমি একটু ক্লাস নিয়ে না ভাই। আচ্ছা ঠিক আছে। এটার রিকমেন্ডেশন গুলো যদি দেখি আমরা, পেশেন্ট উইথ অ্যাঞ্জাইনা অর ডিসনিয়া অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ, লাইফস্টাইল মডিফিকেশন গুলোর রিকমেন্ডেশন গুলো সব ক্লাস 1 রিকমেন্ডেশন। Improvement of lifestyle factor in association to appropriate pharmacological management is recommended, class 1. Cognitive behavioral intervention is recommended to help the individual to achieve a healthy lifestyle. Exercise-based cardiac rehabilitation is recommended as an effective means for patients with chronic coronary syndrome to achieve the healthy lifestyle and manage risks. Involvement of multidisciplinary healthcare professionals, cardiologists, GP, nurse, dietitian, and physiotherapist, and physiologist and pharmacist is recommended. Annual vaccination is recommended for patients with chronic coronary syndrome, especially elderly. এটা এখন আমাদের বাংলাদেশেও পাওয়া যায় এই ভ্যাকসিনেশন গুলা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এগুলো করে। তো সাইকোলজিক্যাল intervention are recommended to improve the symptoms in depressed patient with chronic coronary syndrome. সবগুলো ক্লাস 1 ইন্ডিকেশন। আর যদি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আপনি ধরেন, তো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের হলো এখানে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট দেওয়া আছে, স্টেপ 1, 2, 3 and 4, যেটা আগে ওই 2 ভাগে ভাগ করা ছিল, মানে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ট্র্যাক হিসাবে। এখানে হলো স্ট্যান্ডার্ড একটা থেরাপি দিয়েছে, আর কয়েকটা থেরাপিকে আপনাকে ভাগ করে দিয়েছে, স্পেশাল সিচুয়েশন ভাগ করছে। যেন হাইপারটেনশনের মতো আমরা বলি যে হাইপারটেনশন একরকম, হাইপারটেনশন ইন মানে স্পেশাল সিচুয়েশন, বিশেষ করে ডায়াবেটিস, তারপরে সিকেডি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, এরকম আলাদাভাবে যেরকম ভাগ করি প্রেগনেন্সিতে, এরাও এরকম মানে ভাগ করছে ক্রনিক করোনারি সিনড্রোম।
তার ভিতরে লো ব্লাড প্রেশার থাকলে তাদের কিভাবে করবেন, এলবি ডিসফাংশন থাকলে তাদের কিভাবে করবেন, এবং লো হার্ট রেট যদি বিটা ব্লকার ইসের নিচে দেওয়া হয় তাহলে এখানে অনেকটাই আছে, তুমি দেখবা। এই তোমরা আমার একটু নানা ভাইয়ের একটু দেখো, তোমাদের একটু ভিডিও অন করো, দেখো অনেকে আছে। দেখছো সবাই ক্লাস করতেছে। সালাম দাও হাই সবাই, বাবু, কেমন আছো? সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই ক্লাস করতেছে এখানে, তোমারও এরকম কয়েকদিন পরে ক্লাস করতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে তোমার ওরাই ক্লাস করতেছে এখন। কতদিন ক্লাস করতে হবে? স্কুলে ক্লাস করতে হবে। হ্যাঁ, স্কুলে ক্লাস করতে হবে, তোমরা তো বাসায় ক্লাস করতেছো। ঠিক আছে, আমরা তাহলে আবার চলে যাই। এসে নেক্সট হলো এই স্টেপটার ভিতরে আমরা স্টেপ 1 2 3 4 করে আছে, এবং বিশেষ করে যে লো ব্লাড প্রেশার এবং এলবি ডিসফাংশন এবং লো হার্ট রেট, এই তিনটে জায়গায় আমরা মানে খুব মানে স্পেসিফিক্যালি যদি ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে আমরা অন্যদের থেকে ডিফারেন্ট হব না, আলাদা হব না। এবং সবাই যে চিকিৎসাটা জানবে সেটা জানবে হলো এইটা জানবে যে স্ট্যান্ডার্ড থেরাপি, কিন্তু আমরা বিং এ কার্ডিওলজিস্ট আমাদের স্পেসিফিক্যালি জানতে হবে অ্যাডভার্স সিচুয়েশন গুলা। যেমন হার্ট রেট 80-র উপরে আছে, তার ম্যানেজমেন্টে আমরা কি শুরু করব, হার্ট রেট 50-এর নিচে আছে, তার ম্যানেজমেন্ট কি হবে, এবং একটা পেশেন্ট এলবি ডিসফাংশন আছে। আমি অনেক সময় দেখি যে মানে আছে মানে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আছে, তাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ডিলটিয়াজিন এগুলো দিয়ে দেওয়া আছে। এগুলো হলো আসলে খেয়াল করে নাই যে তার এলবি ফাংশনটা কতটুকু আছে, সেই ক্ষেত্রে এগুলো দিয়ে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড থেরাপিটা দেখি যে স্ট্যান্ডার্ড থেরাপিতে কি আছে। এখানে লং টার্ম অ্যান্টি ইসকেমিক ড্রাগ থেরাপি ইন পেশেন্ট উইথ ক্রনিক করোনারি সিন্ড্রোম অ্যান্ড এ স্পেশাল বেসলাইন ক্যারেক্টারিস্টিক, দি প্রপোজড স্টেপওয়াইজ মানে অ্যাপ্রোচ মাস্ট বি অ্যাডাপ্টেড টু ইচ পেশেন্টস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড প্রেফারেন্স। স্ট্যান্ডার্ড থেরাপি ফার্স্ট লাইনে হলো বিটা ব্লকার অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এখানে কিন্তু নাইট্রেট নাই। সেকেন্ড লাইন ড্রাগের ভিতরে বিটা ব্লকার প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দুইটা যোগ করে দিয়েছে, এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যোগ করা আছে। ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এবং এটা কিন্তু যে অ্যামলোডিপিন এবং হলো যে ইসের ভিতরে নন রেট লোয়ারিং যে জিনিসগুলো আছে সেগুলোর ভিতরে পড়বে। এবং থার্ড লাইনের হলো এড সেকেন্ড লাইন, থার্ড স্টেপে হলো সেকেন্ড লাইন ড্রাগ যোগ করছে। এখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং বিটা ব্লকার যোগ করার পরে থার্ড লাইনে নাইট্রেটস থেকে শুরু করে যে ড্রাগ গুলো যোগ হতে পারবে। এবং ফোর্থ স্টেপে সব মানে এড নিকোরান্ডিল, রেনোলাজিন অর ট্রাইমেটাজিডিন, এটা ফোর্থ স্টেপে শুধু যে আপনার যোগ করে দেওয়া আছে। এখন যদি আমরা যেটা সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হলো ব্লাড প্রেশার কম থাকলে আমরা আমাদের হাসপাতালে বা অথবা প্রাইভেট প্র্যাকটিসে কি করতে পারি, সেক্ষেত্রে হলো লো ডোজ বিটা ব্লকার অর লো ডোজ নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হলো লো ব্লাড প্রেশার গ্রুপে। এরপর সুইচ টু ইভাব্রাইডিন অর মানে রেনোলাজিন অর ট্রাইমেটাজিডিন। এইটা মানে ইভাব্রাইডিনে যেহেতু আছে, ইভাব্রাইডিন দিতে গেলে আবার হার্ট রেট 70-র উপরে হইতে হবে, এই যে সুইচ টু মানে ইভাব্রাইডিন, রেনোলাজিন অর ট্রাইমেটাজিডিন, এইগুলোর ভিতরে দুইটা মানে সুইচ করা যাবে ইভাব্রাইডিনের সাথে, দুইটার যে কোনো একটা। এরপরে হবে কম্বিনেশন অফ দি সেকেন্ড ড্রাগস। এরপরে যে জিনিসটা আছে এলবি ডিসফাংশন থাকলে ফার্স্ট স্টেপই বিটা ব্লকার,
এরপরে যদি বিটা ব্লকার না হয়, এখানে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলতে পারবে না, এবং কোথাও নাই দেখো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। বিটা ব্লকার এখন ল্যান মানে লং অ্যাক্টিং নাইট্রেটস অর বিটা ব্লকার প্লাস ইভাব্রাইডিন, এই কম্বিনেশন। এরপর না হলে সেকেন্ড ড্রাগ যোগ করা। এবং হার্ট রেট যদি লেস দেন 50 হয়, তাহলে মানে ডাইহাইড্রোপাইডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এইখানে কিন্তু নন ডাইহাইড্রোপাইডিন আর ডাইহাইড্রোপাইডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের বিভিন্ন জায়গায় আছে। এটা হলো ডাইহাইড্রোপাইডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা যদি না হয় সিস টু ল্যান মানে লং অ্যাক্টিং নাইট্রেটস, এরপর নন ডাইহাইড্রোপাইডিনস এবং প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা হলো থার্ড স্টেপে। আর হার্ট রেট যদি বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই মাসি পরে খাবারটায় লং অ্যাক্টিং নাইট্রেটস থাকে বিটা ব্লকার অ্যান্ড নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেই ক্ষেত্রে তো রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্রথমেই দুইটার কম্বিনেশন দিতে হবে। কিন্তু কম্বিনেশন দিতে যে খেয়াল রাখতে হবে যেন আমি এক্সেসিভলি বিটা ব্লক বা মানে ব্লকেট না করে ফেলি, অথবা আমি যেন তার মানে না করি, ব্লক না তো তৈরি করে ফেলি। এবং ইভাপোরেটিং, এইটা হলো নতুন 2019 এর গাইডলাইনের নতুন ইয়ে। আপনাদের মানে নতুন গাইডলাইনটা আর পুরান গাইডলাইনটার মধ্যে শুধুমাত্র ড্রাগটা স্পেসিফিক করার, যে স্পেসিফিক কোন সিচুয়েশনে আমরা কোন ড্রাগটা শুরু করব সেটা স্পেসিফাইড করা আর কি, মানে পার্থক্য খুব বেশি একটা নাই। এখন এই যে অ্যান্টি ইস্কেমিক ড্রাগের ভিতরে মেডিকেল ট্রিটমেন্ট of symptomatic patient requires one or more of drugs for angina or ischemia relief in association with drugs for event prevention. এটা হলো ফার্স্ট লাইনের কথা, যে ইস্কিমিয়াও প্রিভেন্ট করতে হবে এবং একের সাথে ইভেন্ট প্রিভেনশনের জন্য ড্রাগ দিতে হবে। এটি হলো বেসিক মানে কনসেপ্ট। It is recommended that patients are educated about this disease, risk factor and treatment studies, health education. Timely review of the patient's response to medical therapies 2 to 4 weeks after the drug initiation is recommended. রিভিউ করবেন কতদিন? অ্যাটলিস্ট 2 থেকে 4 সপ্তাহ পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাতে বেটা হয় এটা খাবার তুমি অ্যান্টিস্কেমিক ড্রাগের ভিতরে সেকেন্ড লাইন মানে ড্রাগ যেটা আছে, অ্যানজাইনা রিলিফের জন্য আমাদের ক্লাস 1 হলো শর্ট অ্যাক্টিং নাইট্রেটস আর রিকমেন্ডেড ফর ইমিডিয়েট রিলিফ অফ অ্যানজাইনা। মানে ওই যে আমরা সাবলিঙ্গুয়াল স্প্রে অথবা ট্যাবলেট যেটা দিই সেটা শর্ট অ্যাক্টিং নাইট্রেটস, এটা রিকমেন্ডেড ফর ইমিডিয়েট রিলিফ অফ ইফোর্ট অফ অ্যানজাইনা, এটা ক্লাস 1। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইজ ইন্ডিকেটেড উইথ বিটা ব্লকার and or calcium channel blocker to control heart rate and symptoms, class 1. তাহলে নাইট্রেটস, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তিনটেই ক্লাস 1. If anginal symptoms are not successfully controlled on beta blocker or calcium channel blocker, the combination of beta blocker and with dihydropyridine calcium channel blocker is recommended, the class 2A. If the initial first line treatment with combination of beta blocker and dihydropyridine calcium channel blocker should be considered, class 2A এর ভিতরে। Long acting nitrates should be considered as a second line of drug option when initial therapy with beta blocker and or dihydropyridine calcium channel blocker is contraindicated
poorly tolerated or inadequate to control symptoms, তখন আপনি লং অ্যাক্টিং ল্যান্স যোগ করতে পারবেন ক্লাস 2A. When long acting nitrates are prescribed, a nitrate free interval or low nitrate interval should be considered to reduce tolerance. P. Yeah. As P করবে আমি তো খুলে দিই ওটা পেশাব করবে পেশাব করবে আচ্ছা নেক্সট হলো পেশেন্ট উইথ অ্যাঞ্জাইনা অ্যান্ড ডিসনিয়া অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ অ্যান্টি ইসকেমিক ড্রাগ অ্যাঞ্জাইনা রিলিফের ভিতরে Nicorandil, ranolazine, ivabradine, or trimetazine should be considered as a second-line treatment to reduce anginal frequency and improve exercise tolerance in subjects who cannot tolerate or have contraindication to or otherwise symptoms are not adequately controlled with beta blocker, calcium channel blocker, and long-acting nitrates. এই যদি এক নম্বর হলো সিমটম কন্ট্রোল হয় নাই অথবা কন্ট্রাইন্ডিকেশন আছে সেই সমস্ত জায়গায় তোমার হলো সেকেন্ড লাইন ড্রাগস এর ভিতরে রিকোয়ারেন্ডিন, রেনোলাজিন, ইভাব্রেডিন অর ট্রাইমেটাজিডিন দিতে হবে যে কোনো একটা। কিন্তু আপনারা দেখবেন যে অনেক সময় মানে আমরা সবকটা দিয়ে দিই, ট্রাইমেটাজিডিন দেই, রেনোলাজিন দেই, নিকোরান্ডিনও দিয়ে দিই, এরকম অনেকগুলো প্রেসক্রিপশন আছে এরকম দিয়ে দিই। এটা আইডিয়ালি থাকা উচিত না, যে কোনো একটা দেওয়া উচিত যে ট্রিপল থেরাপির পরে, যেমন নাইট্রেটস, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলেন, এরপরে আপনার এই সেকেন্ড লাইন ড্রাগের ভিতরে যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে দেওয়া উচিত। In subject with baseline low heart rate, low blood pressure, ranolazine or trimetazine may be considered as the first line drug to reduce the anginal frequency and to improve tolerance. এক্ষেত্রে এটাকে ফার্স্ট লাইনে নিয়ে যাওয়া যাবে যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে। In subject with combination of beta blocker, calcium channel blocker, second line drugs, that is ranolazine, ricorandil, ivabradine or trimetazine may be considered as the first line drug according to heart rate, blood pressure and tolerance. Nitrates are not recommended in patients with hypertrophic obstructive cardiomyopathy and co-administration with phosphodiesterase inhibitor. শুধু নাইট্রেটসে দুইটা জায়গায় এই যে HCM এবং ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরের সাথে এটা মানে প্রেসক্রাইব করা যাবে না। অ্যাটলিস্ট ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর যদি প্রেসক্রাইব করতে হয়, নাইট্রেটস 24 আওয়ার্স ইন্টারভ্যাল ফ্রি থাকবে। এই অ্যান্টি ইসকেমিক ড্রাগ গুলো আমরা মানে ভালোভাবে যদি প্রেসক্রাইব করতে পারি তাহলে মোটামুটি পেশেন্টের সিমটম রিলিভ করা যায়। ইভেন্ট প্রিভেনশনের জন্য মানে অ্যাসপিরিন, অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি ইন পেশেন্ট উইথ ক্রনিক করোনারি সিনড্রোম এন্ড সাইনাস রিদম, এইটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন আছে যে আমরা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট দেবো না ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দেবো। প্রত্যেকের ব্যক্তিগতভাবে যে যেভাবে ইউজ করেন সেটা হলো আন্ডারলাইং তার প্যাথোলজি যেটা আছে সেটা হলো ডিকটেট করে ট্রিটমেন্টটা। যদি তার কোনো এমআই না থাকে তাহলে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট সাফিসিয়েন্ট। সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেটে অ্যাসপিরিন অথবা ক্লোপিডগ্রাল দিতে পারবেন। দেখেন গাইডলাইনে কিভাবে রিকমেন্ডেশন দিছে। অ্যাসপিরিন 75 to 100 milligram daily is recommended in patient with previous MI or revascularization. Clopidogrel 75 mg is recommended as an alternative to aspirin in patient with aspirin intolerance. Clopidogrel 75 mg may be considered in preference to aspirin in asymptomatic or symptomatic patient
with either PAD or history of ischemic stroke or transient ischemic attack. এটা ক্লাস 2B। আপনি যদি সিঙ্গেল একটা চিন্তা করেন যে আমি অ্যাসপিরিন দেবো না ক্লোপিডোগ্রেল দেবো, প্রিভিয়াস গাইডলাইন গুলো ছিল যে অ্যাসপিরিন মানে আর এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, যেহেতু অ্যাসপিরিন এবং পিপিএস এর ডিফারেন্স নাই এই সেন্সে যে এই দুইটার ভিতরে কোনো সাফিসিয়েন্ট ডাটা ছিল না যে কম্পেয়ার করার জন্য। পরবর্তীতে সাফিসিয়েন্ট ডাটা আসার পরে দেখা গেছে যে যদি আন্ডারলাইং যদি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ অথবা স্ট্রোক অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক থাকে, আইদার পেশেন্ট সিমটোমেটিক অর অ্যাসিমটোমেটিক থাকুক, তাহলে সেই ক্ষেত্রে ওই ক্লোপিডোগ্রেল মে বি কনসিডার্ড ইন প্রেফারেন্স টু অ্যাসপিরিন। এই ক্ষেত্রে ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিনের চেয়ে ভালো এবং অ্যাসপিরিন দেওয়া যেতে পারে। এবং অ্যাসপিরিন 75 to 100 milligram daily may be considered in patient without history of MI or revascularization but with definite evidence of CAD on imaging. এই ক্ষেত্রে যদি এমআই অথবা যদি রিভাসকুলারাইজেশনের হিস্ট্রি না থাকে তাহলে অ্যাসপিরিন দেওয়া যাবে, কিন্তু এভিডেন্স থাকতে হবে। এভিডেন্স থাকবে কি, মনে করেন যে আপনার সাবক্লিনিক্যাল অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস থাকতে হবে, আপনি এনজিওগ্রাম করে দেখছেন তার একটা করোনারি আর্টারিতে লিশন আছে, আইদার সিটি এনজিওগ্রাম অথবা ইনভেসিভ এনজিওগ্রাম অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে আছে, সেই ক্ষেত্রে আপনি শুরু করতে পারবেন। Antithrombotic therapy in patient with CCS and sinus rhythm. Adding a second antithrombotic drug to aspirin for long-term secondary prevention should be considered in patients with high ischemic events without low bleeding risk. এটা আমি গত মানে হিসেব আপনাদেরকে বলছিলাম মনে হয় যে এই ক্ষেত্রে এসে আপনি ইসকেমিক হার্ট ডিজিজের সেকেন্ড অ্যান্টিথ্রম্বোটিক একটা ড্রাগ কনসিডার করা যাবে যদি পেশেন্টের হাই ইসকেমিক মানে ইভেন্টস থাকে। হাই ইসকেমিক ইভেন্টস থাকার কতগুলো প্যারামিটার মানে বর্ণনা করা আছে, এর ভিতরে হলো মাল্টিপল রিস্ক ফ্যাক্টর। যদি এই পেশেন্টের সাথে ডায়াবেটিস থাকে এবং তার সাথে ইয়াং এজ গ্রুপ থাকে এবং ডিসলিপিডিমিয়া, ফ্যামিলি হিস্ট্রি এবং পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে সেই সমস্ত জায়গায় তাকে হাই রিস্ক গ্রুপ হিসাবে বলছে। এখানে নিচেও আছে যেমন মাল্টিপল করোনারি আর্টারি ডিজিজ উইথ অ্যাটলিস্ট অফ দি ফলোইং: diabetes mellitus require medical treatment, recurrent peripheral arterial disease, peripheral recurrent CKD, এই সমস্ত যদি সিচুয়েশন থাকে সেই সমস্ত সিচুয়েশনে আপনি সেকেন্ড একটা অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ যোগ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে এই ক্ষেত্রে সবাই এগ্রি করে যে রিভারক্সাবান 2.5 মিলিগ্রাম আপনার যোগ করা যায়। এটা কম্পাস যে ট্রায়ালটা আছে, কম্পাস ট্রায়ালটা একটা যুগান্তকারী ট্রায়াল হিসেবে প্রমাণিত এবং এইখানে এই সেকেন্ড লাইনে ক্রনিক স্টেবল এনজাইনা আপনি দিতে পারবেন সিমটোমেটিক অর আইদার অ্যাসিমটোমেটিক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এবং ক্রনিক করোনারি সিনড্রোম, এই ক্ষেত্রে রিভারক্সাবান যোগ করতে পারবেন 2.5 মিলিগ্রাম করে, এবং এটা ক্লাস 2A ইন্ডিকেশন। And adding a second antithrombotic drug to aspirin for long-term secondary prevention may be considered in patient with at least moderately increased risk of events without bleeding risk. এক্ষেত্রে ক্লাস 2B। এটা হলো হাই এবং মডারেট। আপনি যদি একসাথে মানে বলতে পারতেন হাই এবং মডারেট রিস্ক ইসকেমিক ইভেন্টস যদি থাকে এবং উইদাউট ব্লিডিং রিস্ক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যোগ করতে পারবো। কিন্তু শুধু লেভেল অফ এভিডেন্স এর জন্য ক্লাস 2A এবং ক্লাস 2B এর জন্য এটা এইভাবে ভাগ করছে। এবং উইদাউট ব্লিডিং রিস্কের ভিতরে আপনার হ্যাজব্লেড যেটা আছে সেই হ্যাজব্লেডটাই মানে মোটামুটি ভাবে প্রায় সবগুলোই ওটার মধ্যে চলে আসছে। হ্যাজব্লেডের ভিতরে যেটা আছে যেমন আনকন্ট্রোল হাইপারটেনশন যদি থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে তাকে চুজ করবেন না। এবং হলো যে লিভার মানে এনজাইমস গুলো বেশি থাকলে এগুলো কন্ট্রোল করে নিতে হবে। রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট থাকলে অথবা আইএনআর যদি তার বেশি থাকে 60% এর উপরে থাকে, ভেরি এলডারলি পেশেন্ট যদি থাকে,
এবং কনকমিটেন্ট আদার ড্রাগ যদি সে নেয়, অ্যান্টিকোয়াগুলেন্ট যদি নিতে থাকে অথবা এই সে আদার্স ড্রাগস গুলো, তাহলে সেই ক্ষেত্রে এবং অ্যালকোহল অ্যাবিউজ যদি থাকে, এই সমস্ত ক্ষেত্রে ব্লিডিং রিস্কটা বেশি থাকে। ব্লিডিং রিস্ক থাকবে না এবং তার হাই ইস্কেমিক রিস্ক থাকবে, এইরকম সিচুয়েশন গুলো যখনই বোঝা যাবে তখনই আপনি এটা যোগ করতে পারবেন সেকেন্ড মানে ড্রাগ, অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ, স্পেশালি রিভারক্সাবান। এইখানে যে ড্রাগ গুলো দিয়ে দিয়েছে, ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম, ইন্ডিকেশন দিয়েছে পোস্ট এমআই পেশেন্ট হু আর টলারেটেড ডিএপিটি ফর 1 year। এই ক্ষেত্রে মানে কতদিন পর্যন্ত, মানে আগে একটা অপশন ছিল যে আমরা 1 বছর পর্যন্ত ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট দেব, এরপরে আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট দেব না, সিঙ্গেল অ্যান্টিপ্লেটিলেট দেব। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এসেও যদি পেশেন্টকে স্টেবল না থাকে এবং পেশেন্টের যদি হাই ইস্কেমিক রিস্ক থাকে, তাহলে আপনি ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট থেরাপিটা কন্টিনিউ করতে পারবেন যে ডিফল্ট স্ট্র্যাটেজি in post-MI patients, especially who can tolerate the dual antiplatelet therapy for 1 year. এটা হলো ট্রায়াল মানে পেগাসাস যে ট্রায়াল ছিল, এবং এই 36 মাস পর্যন্ত দেওয়া যাবে, এবং এই ট্রায়ালের উপরে বেসিস করে পেগাসাস হলো ক্লোপিডোগ্রেল, এই টিকাগ্রেলের উপরে, আর এটা হলো মানে ট্রাইটন টিমি 54 ট্রায়ালটার উপরে এই বেসিস করে এটা তৈরি করা আছে। এবং এই প্রাসুগ্রেলও দেওয়া যাবে পোস্ট এমআই পেশেন্ট যাদের হু ক্যান টলারেট ডিএপিটি ফর 1 year। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে প্রাসুগ্রেলটাও কন্টিনিউ করা যাবে আর 30 years। কিন্তু যদি মানে 75 বছরের উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই যে করতে হবে, কমাই দিতে হবে 5 মিলিগ্রাম ডেইলি দিতে হবে। এবং রিভারক্সাবান এই 2.5 মিলিগ্রাম ডিএডি পোস্ট এমআই মোর দ্যান 1 year or মাল্টিভেসেল টিএসি, এই ক্ষেত্রে দেওয়া যাবে। টিকাগ্রেল 60 মিলিগ্রাম ডিএডি পোস্ট এমআই পেশেন্টস হু টলারেট ডিএবিটি ফর 1 year। এইগুলি স্পেশাল সিচুয়েশন, যে সমস্ত ক্ষেত্রে আপনি টিকাগ্রেল, রিভারক্সাবান, প্রাসুগ্রেল এবং ক্লোপিডোগ্রেল আপনি কন্টিনিউ করতে পারবেন মোর দ্যান 1 year আফটার দি কেয়ারফুল ইভেন্টস। And patient with angina and dyspnea and coronary artery event prevention, event prevention এর জন্য ওইগুলাই বলতেছে যে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম following stenting, এটা class 1। ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম following appropriate loading dose 600 milligram for more than 5 days for maintenance therapy is recommended in addition to aspirin 6 months following coronary stenting, irrespective of stent time, unless a short duration, that is 1 to 3 months, is indicated due to risk of life-threatening bleeding. যদি ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা থাকে অথবা যদি ক্রনিক কোরোনারি সিনড্রোম থাকে, সেই সমস্ত পেশেন্টকে যদি আমরা পিসিআই করি, তাহলে 6 মান্থ ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি সাফিসিয়েন্ট। এবং কোনো ক্ষেত্রে যদি এর আগেও বন্ধ করা যায়, যদি লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয়। ক্লোপিডোগ্রেল, এটা ক্লাস 1। ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম ডেইলি following appropriate loading dose should be considered for 3 months in patients with high risk of bleeding। 3 মাস পর্যন্ত দেওয়া যেতে পারে, ক্লাস 2 ইন্ডিকেশন। And antithrombotic therapy after post PCI with chronic coronary syndrome and sinus rhythm. Clopidogrel 75 milligram may be considered for 1 month patient with very high risk for life-threatening bleeding. Prasugrel or ticagrel may be considered at least the initial therapy in a specific high-risk situation for elective stenting if DAPT cannot be used because of aspirin intolerance. সেই ক্ষেত্রে suboptimal stent deployment or other procedural characteristics, এইগুলোর মধ্যে থেকে প্রাসুগ্রেল অথবা টিকাগ্রেল কনসিডার করা যাবে। তাহলে এখন হলো পোটেন্ট ড্রাগ হলো প্রাসুগ্রেল অথবা টিকাগ্রেল। Antithrombotic therapy with chronic coronary syndrome and atrial fibrillation. Atrial fibrillation হলে তো
আমাদের মানে ডিফল্ট স্ট্র্যাটেজি হিসেবে অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ চলে আসবে, এবং সেই ক্ষেত্রে অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ যদি আন্ডারলাইং কন্ডিশন মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ না হয়, এবং মাইট্রাল স্টেনোসিস মডারেট টু সিভিয়ার না হয়, এবং অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম না থাকে, প্লাস ভালভ লাগানো না থাকে, এই তিনটা সিচুয়েশন যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো নক্স দিতে হবে। নক্স ইজ অলওয়েজ প্রেফারেবল ওভার ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট। When oral anticoagulants is initiated in patient with atrial fibrillation who is eligible for a NOx is recommended in preference to prevention. Okay. আমি নিয়ে যাই। Long-term oral anticoagulant therapy, that's NOx or beta-2, in terms of therapeutic range, is recommended in patient with size-based score more than 2 in males and 3 in females. যদি এটা না হয়, মানে যদি থাকে সাইজ বেস স্কোর করা লাগে, যদি ভ্যালভগুলো ওই তিনটে কন্ডিশন না থাকে, তাহলে সাইজ বেস স্কোর করতে হবে। আর যদি ওই তিনটা কন্ডিশন থাকে, যদি ভ্যালভুলার হার্ট ডিজিজ নোন থাকে, তাহলে আর তোমার লাগবে না সাইজ বেস স্কোর করা। এবং সাইজ বেস স্কোর করতে ক্লাস 1 হলে মানে মোর দেন 2 ইন ফিমেল, সরি মেল, অ্যান্ড মোর দেন 3 ইন ফিমেল, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। ক্লাস 2B ইন্ডিকেশন হলো মোর দেন 1 in case of male and more than 2 in case of female. A long-term anticoagulant therapy should be considered in patient with AF with size basis score 1 in case of male and 2 in case of female. It is class 2A. Into class 1 হলো 2 and 3, and aspirin 100 milligram or clopidogrel 75 may be considered in addition to long-term anticoagulant therapy in patient with history of MI, at least high risk of recurrent ischemic events who do not have high bleeding risk. এই যে মাঝে মাঝে আপনারা জিজ্ঞাসা করেন, স্যার আমরা অ্যান্টিথ্রম্বোটিকের সাথে অ্যান্টিপ্লেটলেট, হ্যাঁ এই আমি যে ক্লাসটা পড়াইনি, ওখানে আঙ্কেলরা অনেক আছে যে না পড়ালে মারবে আমাকে। অ্যাসপিরিন লাগবে কিনা, অ্যাসপিরিন লাগবে যদি আন্ডারলাইন তার কন্ডিশন থাকে। আসো তুমি দেখো আঙ্কেলরা পড়ে, আন্ডারলাইন যদি কন্ডিশন তার এমআই থাকে, তাহলে সেই ক্ষেত্রে, অথবা হাই রিস্ক অফ ইসকেমিক, দেখা যায় না, একটু পরে দেখাইবে, হ্যাঁ হাই রিস্ক যদি ইসকেমিক ইভেন্টস থাকে সেই ক্ষেত্রে দিতে হবে, কিন্তু উভয় ক্ষেত্রে আমার ব্লিডিং রিস্ক থাকতে পারবে না। Antithrombotic therapy in post-PCI patient with another indication of anticoagulant. It is recommended that periprocedural aspirin and clopidogrel are administered to a patient undergoing coronary stent implantation. ওই ক্ষেত্রে ট্রিপল অ্যান্টিপ্লেটলেট থেরাপি আপনার দিতে হবে, ওটার ভাগ করে নিতে হবে। আগের মানে যেমন বলা হয়েছিল ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যেও বলা ছিল যে এটা ভাগ করে নিতে হবে। এটা ভাগ করতে হবে যে হাই ব্লিডিং রিস্ক আছে কি নাই এবং লো ব্লিডিং রিস্ক আছে। হাই ব্লিডিং রিস্ক হলে 1 সপ্তাহ পর্যন্ত দিতে পারবে, 7 দিন পর্যন্ত ট্রিপল অ্যান্টিপ্লেটলেট থেরাপি দেওয়ার পরে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপিতে চলে যাবে, এবং সেক্ষেত্রে ডুয়েল অ্যান্টিপ্লেট থেরাপিতে একটা নক্স থাকবে এবং একটা অ্যাসপিরিন থাকবে। If in patients who are eligible for NOx, it is recommended that NOx, that is apixaban 5 mg PD, dabigatran 50 mg DIG, endoxaban 60 mg once daily, and rivaroxaban 20 mg once daily is used in preference to vitamin K dependent in combination with antiplatelet therapy. আপনারা দেন কিন্তু 10 মিলিগ্রাম দেন। 10 মিলিগ্রাম কেন দেন এটা আর কোনো আমি হিসাব জানি না, কিন্তু দেখি সবাই আমরা প্র্যাকটিস করতেছি 10 মিলিগ্রাম রিভারক্সাবান দিচ্ছি।
কিন্তু ডোজ কিন্তু 20 মিলিগ্রাম রিভারক্সাবান। খুব হাই সিচুয়েশনে যদি হয় 5 মিলিগ্রাম ডিডাকশন করা যায় যদি কিডনি ফাংশন খারাপ থাকে। Antithrombotic therapy in post-PCI patient with atrial fibrillation and another indication of POC. When rivaroxaban is used and concerned about the high bleeding risks, prevail concern about the stent thrombosis or ischemic stroke, rivaroxaban 15 milligram once daily should be considered in preference to rivaroxaban 20 milligram once daily for further duration and concomitant single or dual antiplatelet therapy. When dabigatran is used and the concern about the high bleeding prevail over the concern of stent thrombosis, ischemic on 10 milligram BID may be considered in preference to 150 milligram BID. এই ক্ষেত্রে হাই ব্লিডিং রিস্ক থাকলে কে 2.5 এর মধ্যে রাখতে হবে। Dual antithrombotic therapy in post-PCI patient with atrial fibrillation with another indication. Dual therapy with oral anticoagulant, either ticagrelor or prasugrel, may be considered as an alternative to a triple therapy with oral anticoagulant, aspirin, clopidogrel in patient with moderate to severely high stent thrombosis, irrespective of type of injury. যদি আমরা কখনো টিকাগ্রেল এবং পাসুগ্রেল যদি আমরা ইউজ করি, যে কোনো একটা যদি ইউজ করি, সেই ক্ষেত্রে তিনটা থেরাপি একত্রে ধরে ডুয়েল অ্যান্টিপ্লেটেড থেরাপি, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আইদার উইথ এ পাসুগ্রেল অর টিকাগ্রেল এই করতে হবে। এবং এটা কম্বিনেশন ট্রিপল থেরাপিতে করা যাবে না, অ্যাসপিরিন এর সাথে মানে কম্বিনেশন দেওয়া যাবে না, ও নক্সের সাথে পাসুগ্রেল এবং অ্যাসপিরিন তিনটে একত্রে কম্বিনেশন করা যাবে না। The use of ticagrelor or prasugrel is not recommended as a part of triple antiplatelet therapy with aspirin or NOx. Use of ticagrelor and prasugrel is not recommended as a part of triple antitherapy with aspirin and oral anticoagulant. Aspirin এবং যদি oral anticoagulant দেই তাহলে potent anticoagulant either prasugrel or ticagrelor ইউজ করা যাবে না, সেক্ষেত্রে clopidogrel ইউজ করতে হবে। এবং মানে proton pump inhibitor, concomitant use of proton pump inhibitor is recommended in patient receiving aspirin monotherapy, dual antiplatelet therapy, oral anticoagulants monotherapy who are at high risk for gastrointestinal bleeding. আর দুইটা স্লাইড আছে বলে দেখি শেষ করি। Lipid lowering drugs, statins are recommended in all patients with chronic coronary syndrome. এটা দিতেই হবে। If the patient's goal is not achieved with maximum tolerated dose of a statin, combination with the ezetimibe is recommended. Ezetimibe এবং statin দেওয়ার পরে যদি না হয় তাহলে PCSK9 inhibitor দিতে হবে। আর ACE inhibitor or ARB is recommended if a patient has another condition, that is heart failure, hypertension and diabetes.
তাহলে সেক্ষেত্রে হার্ট ফেলিওর, হাইপারটেনশন, ডায়াবেটিস থাকলে এসি ইনহিবিটর দেওয়া যাবে এবং এসি ইনহিবিটর ইনটলারেন্ট হলে এআরবি। এসি ইনহিবিটর শুড বি কনসিডার্ড in chronic esophageal at high risk for cardiovascular events. এবং যদি হাই রিস্ক থাকে এসি ইনহিবিটর শুড বি কনসিডার্ড ইন ক্রনিক করোনারি সিনড্রোম পেশেন্টের at high risk for cardiovascular events. এটা ক্লাস 2A ইন্ডিকেশন। Other drugs এর ভিতরে বিটা ব্লকার আর recommended in patient with LV dysfunction and heart failure. In patient with previous STMI, long-term oral treatment with beta blocker should be considered. তাহলে এটাই মোটামুটি ভাবে তোমাদের হলো যে মানে ক্রনিক করোনারি সিনড্রোমের ম্যানেজমেন্ট। আর একুট করোনারি সিনড্রোমের ম্যানেজমেন্টের ভিতরে নন এসিএমআই কয়েকদিন আগেও পড়াইছি, এসটি এলিভেটেড এমআইও কয়েকদিন আগে পড়ানো হয়েছে। এটা যদি পারি তাহলে দেখি 2-3টা স্লাইডের ভিতরে আমরা বলে দিতে পারবো। এইটা ছিল ক্রনিক করোনারি সিনড্রোমের স্লাইড, যেটা আমরা আগের বারে মানে আলাপ করছিলাম। যেহেতু এটা জানা আছে এই জন্য আর এটারে আমরা এখানে রাখতেছি না। নেক্সট আরেকদিন যদি হয় তাহলে বলবো না, 9টা বেজে গেছে।